যে ঠিক আছে আপনি বলছিলেন যে ইলেকশন সহজ হবে না, তা আপনার ইলেকশন কি সহজ হয়েছে? আর এটা লেজের প্রশ্ন হচ্ছে আপনি 200-র বেশি আসন পাইতে গিয়ে কি আপনার ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে? এইটা করার আগে আমি বলছি যদি অভয় দেন 200 আসন পাইতে গিয়ে এটা ইয়া হয়েছে। তারপরে আমি হাসছি আমি এই কথা বলা আমার এই কথা বললে আমার হাসি আসে, এখনো হাসি আসতেছে। তার চেয়ে বেশি হাসছি যে আমার এই কথাতে মির্জা ফখরুল ইসলামকে এক ধরনের রিয়েক্ট করছে, হাত তাত নাইরাটের সে জানি কি মানে একটা অবস্থা করছে, ওইটা দেখে আমার আরো বেশি হাসি পেয়েছে। অভয় চাওয়াকে অনেকেই নতজানু ভঙ্গি হিসেবে বিবেচনা করছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যখন এটা ছড়িয়েছে তখন যে খালেদ মহিউদ্দিনকে চিনে সবাইকে প্রশ্নের মুখে জর্জরিত করা, প্রশ্ন বানে জর্জরিত করা, সে খালেদ মহিউদ্দিনের হাসি কিংবা তার বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে আবার সেই সময়টা ফিরে আসলো কিনা যে শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে যেভাবে মানুষ মানে সাংবাদিকরা যারা দলীয় সাংবাদিক যাদের কথা বললেন যে সেলফ সেন্সরশিপ যারা নিজেরা করতেন তা মানে সেই রকম একটা উপস্থিতি কি মানুষের সামনে আসলো কিনা? প্রথম কথা হলো যে আমি যে বলছি যে যদি অভয় দেন সেইটা বলে যদি আমি তার অভয়ের অপেক্ষা করতাম তাহলে মনে হতো যে আমি এটার মধ্যে থেকেছি। আমি যদি অভয় দেন এবং তারপরে লেজের প্রশ্নটা আমি একই সঙ্গে করছি, আই ডিডন্ট ওয়েট ফর হিজ নট ইভেন ওকে। ও অভয় দেন, যদি অভয় দেন হচ্ছে একটা বাগধারা। যে যারা এটা বলতেছেন মানে এটা জনাব হাসনাত আবদুল্লাহ, জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তারা ইনক্লুডেড, তাদেরকে যখন আমি ইন্টারভিউ করছি তাদেরকেও মনে হয় আমি অসংখ্যবার বলছি যদি অনুমতি দেন, যদি বেয়াদবি না নেন, এটা আমার একটা কথা বলার ধারা। এবং আমি এটা বাংলা প্লিজের এটা আমার স্পষ্ট করে আমার এগুলি মনে নাই, কিন্তু আমি একদম ড্যাম শিওর যে আমি হাসনাত আবদুল্লাহরে বা জনাব হাসনাত আবদুল্লাহরে বা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাইরে বলছি যদি বেয়াদবি না নেন, যদি অভয় দেন, অভয় দেনটা হয়তো বলি নাই, যদি অনুমতি দেন, যদি অনুগ্রহ করে বলেন আপনাকে আমি খুব পছন্দ করি সেই জন্য আপনি বলেন। এইটার একটা জার্নালিজমের টার্ম আছে, এই টার্মটার নাম হচ্ছে ইউফেমিজম। ওয়েন ইউ আস্ক এ ডিফিকাল্ট কোয়েশ্চেন টু এনিওয়ান, আপনি এটাকে তাকে একটা এরকম একটা জায়গা দিবেন যে এটা তার সাথে আপনার ব্যক্তিগত ক্ষোভ বা কোনো কিছু না। উনি সেইখানে তারেক সাহেব কালকে প্রেস ব্রিফিং ডাকছে। আপনি দেখেন আপনি জার্নালিজমের ছাত্র, প্রেস ব্রিফিং আর প্রেস কনফারেন্সের মধ্যে একটা তফাৎ আছে। প্রেস ব্রিফিং এর মধ্যে আপনার জার্নালিস্টের তখন রাইট নাই যে আপনি তার কোশ্চেন করতে, তার কোশ্চেন নিতেই আপনি বাধ্য। আপনি প্রেস ব্রিফিং করবেন, কইরে এখান থেকে চলে যাবেন। আমি তো সেই জন্য আমি ধারণা করতেছিলাম যে সে উনি কি আমার প্রশ্ন নিবে না। আই ওয়াজ মানে ওরকম একটা জায়গায়, কারণ উনি এটা প্রেস কনফারেন্স বলে নাই, কিন্তু উনি বলছে এটা প্রেস ব্রিফিং। ঠিক আছে, আমি তার এখন কোশ্চেন করবো, আমাকে কোশ্চেন করতে হবে, আমি কি নিয়ে কোশ্চেন করবো, আমার তো একটা সুযোগ, ওয়ান চান্স। আমি তো তাকে টকশো করতেছি না, আমি ব্যাক অ্যান্ড ফুট করতে পারবো না। একটা চান্স, ওই একটা চান্সের ক্ষেত্রে আমাকে একটা জিনিস আমার এখন জানতে হবে যে ঠিক আছে আপনি বলছিলেন যে ইলেকশন সহজ হবে না, তা আপনার ইলেকশন কি সহজ হয়েছে? আর এটা লেজের প্রশ্ন হচ্ছে আপনি 200-র বেশি আসন পাইতে গিয়ে কি আপনার ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে? এইটা করার আগে আমি বলছি যদি অভয় দেন 200 আসন পাইতে গিয়ে এটা ইয়া হয়েছে। তারপরে আমি হাসছি আমি এই কথা বলা আমার এই কথা বললে আমার হাসি আসে, এখনো হাসি আসতেছে। তার চেয়ে বেশি হাসছি যে আমার এই কথাতে মির্জা ফখরুল ইসলামকে এক ধরনের রিয়েক্ট করছে, হাত তাত নাইরাটের সে জানি কি মানে একটা অবস্থা করছে, ওইটা দেখে আমার আরো বেশি হাসি পেয়েছে। আচ্ছা, তো এইটার নাম কি নতজানু হওয়া? আপনি যে কোশ্চেনটা করলেন, আপনি কোশ্চেনটা আবার পড়েন তো দেখি। এইটার মানে কি হচ্ছে যে তারে কোনো সোশ্যাল মিডিয়া থেকে ভাই, সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি খুঁজলে দেখতেন আমি যে প্রশ্ন করছি সেই প্রশ্নের বলতে এটা যে যুক্তিবাদী প্রশ্ন এটাও আপনি অনেকটা দেখতেন। আপনি যে সোশ্যাল মিডিয়া থেকে এটা পিক করছেন কারণ হচ্ছে যে আপনি বুঝছেন যে এইটা আমারে কইলে আমি এখন এটার মধ্যে মানে আপনি এটার মধ্যে থেকে ওইটা আপনি পিক করছেন, এটা আপনার চয়েস, তাই না? আপনি যেটা চয়েস করলেন, আমার এই প্রশ্নটা যে অনেক ভালো প্রশ্ন হয়েছে এটাও তো অনেকে কইছে, তাই না? ওটা তো আপনি পিক করেন নাই, কারণ ওটা সোশ্যাল মিডিয়াতে আপনার লাগে না, কারণ ওটা আপনার মনের লাগে মিলে না। ইউ পিকড সামথিং অ্যাকচুয়ালি ইউ লাইকড, রাইট? Isn't it? যে এইটা আপনি দোষ নাই, আমি আপনার দোষ দিতেছি না, আপনি ভালো কামই করছেন। এখন ঘটনা হইলো যে আপনি মানে দেখেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি মাইকের সামনে দাঁড়ায় বলতেছে, আমি নাকি বলতেছি কোট করতে, আসিফ মাহমুদ সজীব আপনি যদি শোনেন তাহলে শোনেন, আমি বলি আপনারে। আপনি যে আমারে বললেন যে একজন সাংবাদিক ক্ষমতায় আসার আগে ওনাকে বলেছেন যদি অভয় দেন তো বলি, অভয় না দিলে বলবো না। আপনি দেখান তো এটা আমি কোথায় বলছি? আমি এক লাইনে বলছি যদি অভয় দেন তাইলে আপনারা জানতে চাই যে 200 আসনের বেশি পাইতে গিয়া আপনার কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হইলো? আমি প্রতিটা শব্দ মাইপা বলি, কিন্তু ইট মে সাউন্ড এ বিট অ্যারোগেন্ট। আমি কিন্তু আমি বলি ফারাবি, আমি প্রতি শব্দ মাইপা বলি, কিন্তু আমি যে ওখানে গিয়া ওইটা বইলা যে হাসবো, হাসিটা বেশি হয়েছে কারণ মির্জা ফখরুল ইসলামকে হাত পা ছুটতে শুরু করছিল, সেই জন্য আমার হাসি আর একটু বেশি পাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
না আপনাকে যারা কাছ থেকে চিনে এই যে একটা ফ্রেজ আমরা আমার কাছে চিনলো না, আমি তার বাড়ি বাড়ি গিয়ে বলে আসবো না, আমি বলি আমার কথা শুনেন, আমি তার কাছ থেকে বলে আসবো না যে ওই যে আমার নাসিরউদ্দিন ওজ্জার মতো অবস্থা হবে, বুঝছেন তুষার ভাই, যে মানে চিঠি লিখতে হইলে যে ভাই আজকে তো পায়ে ব্যথা, ভাই চিঠিতে হাত দিয়ে লিখবেন, পায়ে ব্যথা তো কিছু ওই বাড়ি গিয়ে পড়ে আসতে হবে তো হাতের লেখা, কাছে কাছে গিয়ে তো বলে, আমি তো ভাই ব্রডকাস্টের মানুষ, আমার তো বাড়ি বাড়ি গিয়ে আমার বলে আসার কোনো সুযোগ নাই, মানুষ আমারে বলে যে এইসব কথা যে বলা হয়, তখন আমি এইটা সোশ্যাল মিডিয়াতে আমি রিয়েক্ট করি না, আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তো আমি এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ব্যবহার করি না। না রাইট, একদমই ঠিক। দেখা শুই না যাই না বুঝা, ভাই ওইনের মধ্যে আরো 8টা প্রশ্ন করছে, সেই 8টা প্রশ্ন আপনি পিক করেন না কেন? আমার প্রশ্নটা যদি আপনি বাদ দেন, তারেক সাহেবের ওই ইয়াটার মধ্যে আর কে কি প্রশ্ন করছে? 20 জন সাংবাদিক ছিল, ইন্ডিয়াতে নিব কিনা, আমাদের অর্থনীতির মধ্যে এটা করলো কিনা, এই তো ঘুরাফিরা এই তিনটা এই জিনিস, আপনি কি করবেন, আইসিটিতে হাসিনারে ফেরত দিবেন কিনা, এই তো, তো আপনি ওগুলি নেন। আপনি বাংলাদেশের সাংবাদিকতা ধ্বংস হয়ে গেল, আবার নত জানুর দিন ফিরে আসলো ফারাবি, তাই না? সাংবাদিক প্রশ্নের মাধ্যমে আমি শেখ হাসিনারে 2015 সালে প্রশ্ন করছি, শোনেন, জিজ্ঞেস করছেন যখন এগুলি হজম করে না হন, 2015 সালে আমি শেখ হাসিনারে প্রশ্ন করছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে বলেন, আমরা তো এতদিন ধরে সুন্দর করে বাংলাদেশটার মধ্যে এই বাক স্বাধীনতা চর্চা করতেছি, ভবিষ্যতে এটা পারবো কিনা? উনি বোঝেই নাই যে আমি কোন জায়গায়, আমি জানি না বুঝছে কিনা বুঝছে। আমি তারপর আমি বলছি যে আপনি তিনি কি করছেন, আপনি পারবেন না। আমি বলছি না আপা, জিনিসটা হলো না মাননীয় প্রধানমন্ত্রী, বিষয়টা হলো নিকট ভবিষ্যতে পারবেন কিনা। 3 দিন পরে ঢাকাতে ইলেকশন ছিল, এই যে আনিসুল হক দাঁড়া ছিল এই ইলেকশনের মধ্যে, এবং সেই ইলেকশনটা ম্যানিপুলেট করে আনিসুল হককে জেতানো হবে, খবরের কাগজে টেলিভিশনে ম্যানিপুলেট করা হবে, সেই খবর আমার কাছে ছিল বলে আই আস্ক দিস কোশ্চেন ইন ফ্রন্ট, এবং উনি অসংখ্য মিনিট ধরে আমাকে বলছে, এক পর্যায়ে উনি বলছে আপনি যে পেঁচিয়ে পেঁচিয়ে আমার লোকদের ধরে প্রশ্ন করেন সেটাও কিন্তু আমি দেখি। তারপরে উনি বলছে কি বলছে সেইটার মানে বাদ দেন, আমি কনসিকুয়েন্সটা বলি। 2015 সালের মাঝামাঝি সময়, কবে জানি হইল ইলেকশনটা, এরপর থেকে 2019 সালে, হ্যাঁ 2015 এই মেয়র ইলেকশন, 2019 সালে এই পুরোটা সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে কোনো রকম কোনো মানে কোনো দাওয়াত, কোনো নিবন্ধন, কোনো আমন্ত্রণ কিচ্ছু দেওয়া হয় না। সেই প্রশ্ন এবং সেই উত্তর একদম আমার মনে আসে না, ওই প্রশ্ন উত্তর দিয়েও এখন বলে যে ওইখানেও তেল দেওয়া হচ্ছে, যখন যেটা সুবিধা হয় সেটা আমি আপনাকে বলি। আমি শেষ কথা বলি, আপনার অন্য প্রসঙ্গে আপনি যাইতে পারবেন। আমি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাইলাম এই 2 মাস আগে এসে, আমি বললাম যে শেখ হাসিনার ইন্টারভিউ নিতে হবে, এটা একটা তো আকাঙ্ক্ষিত ইন্টারভিউ, পৃথিবীর মানুষ সব মনে হয় আকাশতে পড়লো, শেখ হাসিনার ইন্টারভিউ নিবে, শেখ হাসিনা ইন্টারভিউ নিবে, শেখ হাসিনা ইন্টারভিউ নিলে শেখ হাসিনা। আর হইলো আমি যাদের ইন্টারভিউ নিতে চাই তারা যেমন হলো ইলেকশনের আগে জামায়াতের এক নেতার ইন্টারভিউ নিতে চাইলে, জামায়াতের এক নেতা না, জামায়াতের যে প্রধান নেতা ছিলেন গোলাম আজমের ছেলে, উনি আমাকে ইন্টারভিউ দিবেন এটা বললেন, জামায়াতের পেজ থেকে এরকম হইলো সারি সারি বলা হইলো খালেদ মহিউদ্দিনকে ইন্টারভিউ দিয়েন না, দিলে এটা হচ্ছে একটা ট্র্যাপ এবং আপনার এখানে ভোট কমে যাবে জামাত ইসলামের। উনাকে ইন্টারভিউ দিলে ওইটা ওনাকে ফেভার করা, আর উনাকে ইন্টারভিউ দিলে এটা হইলো ওনার জন্য ট্র্যাপ হয়। এক সপ্তাহের মধ্যে 237টা ভুয়া ভিডিও আমাকে টেপার কাছে, 237টা। গতকাল আমি ওইখানে যাওয়ার পরে যেসব চেয়ারে, সামনের দিকে যেসব চেয়ারের মধ্যে সাংবাদিকরা বসার কথা, সেখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বসেছিলেন। তো বিএনপির সিনিয়র নেতৃত্ব বসে থাকার কারণে আমি ওনারা অনেক বয়স হয়েছে, উনি আমাদের চেয়ারে বসে থাকলো, আমি ওনাদের পিছনে চুপ করে দাঁড়িয়েছিলাম। সালাউদ্দিন সাহেব এটার মধ্যে এটা করলো কি, উনি এটার মধ্যে খুবই অস্বস্তিতে পড়ছে, উনি এটার সামনে দিয়ে খুবই বারবার ওনাদের বলতে চেষ্টা করতেছিল যে আপনারা উঠে একটু দাঁড়ান বা পিছনে ওই সাইডে যার সাংবাদিকদের বসেন, কিন্তু ওনারা তো অনেক বয়স হচ্ছে, ওনারা উঠতেছিলেন না এখানে। সালাউদ্দিন সাহেব ফাইনালি যেটা করছে হলো উনি বলছেন যে আসেন আমি শেয়ার করে বসি। এখন আমি শেয়ার করে বসতে দিয়েছিলাম, বাট শেয়ার করে বসে আমি অনেক অস্বস্তিতে ছিলাম। এইটার মধ্যে আমি একবার মাথা হাত দিতেছি, হাসতেছি, এইটা ক্যামেরা দিয়ে ছবি তুলে এইটাকে রিপোর্ট করার মানে কি ভাই? আপনি কি আমার টেলিভিশনে, মানে টেলিভিশনে বা কোনো একটা সোশ্যাল মিডিয়া, আপনার প্রিয় সোশ্যাল মিডিয়া, কোনো কিছুর মধ্যে একটা তো আপনি আমার জিজ্ঞেস করছেন যে আমি আপনার নিয়ে একটা এটা করতেছি, মানে এটা কোন সাংবাদিকতার পর্যায়ের মধ্যে এটার মধ্যে গিয়ে পড়লো? এরকম ঘটনা ঘটছে, এগুলি ছিল রাজনীতিতে, পারস্পরিক সৌহার্দ্যের সম্পর্কটা ছিল, কিন্তু যেটা আমি একটু আমার পুরনো কথা ফিরে আসি, 2011-12-13 কিন্তু আওয়ামী লীগ সরকার একরকম, 2014-তে সেই 154 আসনে বিনা বাধায় ভোটে জয়লাভ করার পরে আওয়ামী লীগ কিন্তু ডিফারেন্ট। সেই আওয়ামী লীগ কেমন ডিফারেন্ট? সেই আওয়ামী লীগ তখন যেহেতু সে জানে সে জনগণের ম্যান্ডেট আর তার নাই, তখন সে মিডিয়ার উপরে চড়াও হইতে শুরু করছে, এবং মিডিয়া তখন করছে কি, মিডিয়া তার মানে ও বলে একটা মানে
ও যেটা বলে সেটা এমপ্লিফাই করে সে। যেমন হয়তো এখান থেকে কখনো বলছে যে বিটিভির খবরটা দুপুরে দেখাইতে হবে, বিটিভির খবর দুপুরে দেখানো ফরজে আইন করে ফেলছে। মানে এমনই আইন এটা। আমি একদিন হঠাৎ করে কৌতূহলী হয়ে, এটা একটা সাধারণত এরকম একটা সময় দেখানো হইতো যে এটা টেলিভিশনে কোনো কাজের সময় না, তো বিটিভিটা একটু লাগাই দিয়া বাইরে গিয়া ফারাবি খুব সুন্দর করে বসে রয়েছে, প্রডিউসাররা সব আসছে, ক্যামেরাম্যানরা আসছে, যারা একসাথে কখনো বাড়িতে পারে না, তো বিটিভিটা লাগাইতে পারছে, এটা একটা খুব উৎসব মুখর সময়। আমার একবার কৌতূহল হলো, আমি বললাম যে এটা কইছে কে, মানে এটা বিটিভিটা আমার দেখাইতে হইবে, এটা কোথায়? পরে খুঁজতে খুঁজতে দেখা গেল লাইসেন্সের কোথাও জানি কি আছে যে এটার মধ্যে থেকে এটা দেখাইতে হবে। মানলাম, তাইলে এই যে প্রধানমন্ত্রী যে কোনো সময় যে কোনো জায়গায় যাবে, আজকের এটা কিন্তু একটা ঘটনা। এই ঘটনার ক্ষেত্রে ধরেন নাহিদ, আপনি যেটা বলছেন সেটার সাথে আমি সম্পূর্ণ একমত। নাহিদ ইসলামদের মধ্যে অনেকে এখন এই রেজাল্টের পরে অনেক সহিংসতার ঘটনা ঘটছে। এখন তারেক সাহেব আজকে জামাতের আমির সাহেবের বাসায় গেছেন, তার কিন্তু আর দরকার ছিল না নাহিদ সাহেবের বাসায় যাওয়া, জোটের প্রধানের গেছে, কিন্তু তারেক সাহেব নাহিদ সাহেবের বাসায় যাওয়াটাকে এটা সিগনিফিক্যান্টটা হচ্ছে সেটা নাহিদ সাহেবদেরও বলা এবং সারা বাংলাদেশের বিএনপির লোকজনদেরকে এটাও বলা যে তোমরা কিন্তু এটা করতে পারবে না, বিকজ আমি উনার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করি, ঠিক না? এটা একটা লাইভ হওয়ার যুক্তি আছে। কিন্তু আপনি প্রধানমন্ত্রী প্রতিদিন একই বক্তৃতা দিবে, এটা আপনি লাইভ করবেন কেন? এটা কি ঘটনা এটার মধ্যে? এই কি জানি বলে তারেক রহমান আসছেন বাংলাদেশে, এইটা ক্লিক করে আপনি তার কি ফ্লাইটের, এটা জানি কি বলে তো সেটা, ওই যে মানে ট্র্যাকিং করা, ফ্লাইট ট্র্যাকিং আপনি দেখবেন, ওটা করবেন কেন? লাস্ট 2024-এর যে বিতর্কিত নির্বাচন ছিল সেই সময়, এবং আপনি খুব বোল্ডলি এই নির্বাচন কাভার করেছেন বলতে বড় বড় মানুষের ইন্টারভিউ করেছেন, ইনক্লুডিং নির্বাচন কমিশন। তো তারপরে 26-এর নির্বাচন নিয়ে এক ধরনের মানে বিভিন্ন রকমের কথাবার্তা আসছিল সামনে। শেষ পর্যন্ত এই নির্বাচন আসলে আপনি যদি সাংবাদিক হিসেবে বলেন কেমন ছিল, আপনার ভিউটা যদি বলেন। আচ্ছা, প্রথমে একটু বলে নেই যে একটু দুঃখ প্রকাশ করি যে আমার মানে কোনো একটা জায়গায় আমি জীবনে লেট হব, এটা আমার জন্য একটা মানে এটা খুবই একটা গ্লানির বিষয়। কিন্তু এইটা আমি বুঝতেই পারি নাই যে এটা এরকম হইতে পারে। যাই হোক, আর তুষার ভাই কিন্তু মজার ভাইও বুঝতে দেয় না যে আরেকজন নাই। কিন্তু মজার ব্যাপার হইলো যে আমি তো খুবই আমার খারাপ লাগতেছিল যে একটা লাইভ অনুষ্ঠান আমার আসার কথা আসতেছি না, কিন্তু সবাই বলতেছিল যে না তুষার ভাই আছে তো, কেউ এটার কোনো একটা না, ফারাবি একা থাকলে তো হয়, কিন্তু সাথে তুষার ভাই আছে তো। আর আমি মানে প্রশ্নটা যদি আমি এরকমভাবে দেখি যে 2024-এর নির্বাচন আর 2026-এর নির্বাচনের মধ্যে আমি মৌলিক কি পার্থক্য দেখি, 2024-এর নির্বাচনে আমি আসলে কোনো পার্টিসিপেশন দেখি নাই মানুষের মধ্যে কোনো, কারণ ইলেকশনটার রেজাল্টটা সবার জানা ছিল, মানে ইলেকশনটা ছিল হচ্ছে একটা আনুষ্ঠানিকতা, আমি আজকে একটা ছুটির দিন পাইলাম ওরকম একটা ব্যাপার। আওয়ামী লীগের লোকজন যারা একটু পরিচিত তারা ওইখানে এটিতে গেছে, ভোট কেন্দ্রতে গেছে, কিছু লোককে নিয়ে আসা হয়েছে যারা ভোট কেন্দ্রে অনেক সময় পয়সার বিনিময়ে আসে, ওরকম মানে ওরকমই মনে হয়েছে। আমি কিন্তু এইবার কিন্তু আমি সকালবেলা 2 ঘন্টা 5% বা 6%-এর মতো ভোট পড়তে দিয়েছি তো সবাই, কিন্তু জিনিসটা হইলো যারা গেছে তারা প্রাণ নিয়ে গেছে। মানে আমি ভোটটা দিতাছি, আমি জামায়াতরে জিতামু, নাইলে আমি ধানরে জিতামু, মানে একটা পারপাস, অথবা এটা না মানে একটা উদ্দেশ্য আছে যে আমি এই ভোটটা দিব। সত্যি কথা বলতে হ্যাঁ না নিয়ে আমার নিজেও আমি ভুলে গেছি। আমি না 6টা কেন্দ্র ঘুরছি, কিন্তু কাউরে আমার এই কোশ্চেন করতেই পারে না যে ভাই আপনি কি হ্যাঁ দিছে না দিছে, মানে এটা আমার কোনো ইট ওয়াজ নট, মানে কেন জানি, মানে এটা আমার স্যার শুনলে রাগ করবে, কিন্তু ঘটনা হইতেছে যে এটা আমার কাছে কোনো রেলেভেন্স ছিল না। সত্যি কাউরে জিজ্ঞেস করি নাই যে ভাই আপনি কি হ্যাঁ নাতে ভোট দিচ্ছেন কেন, এটা কেমন জানি ভুলে গেছি। ভুলে যাওয়ার একটা কারণ আছে যে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য কিছু সংস্কারের কথা বলে তো সরকার আসছিল, তো এই ব্যাপারে সরকার এটার প্রস্তাব করছে, সরকার এটাকে হা ভোট দিতে বলছে, জামায়াত এটাকে হা ভোট দিতে বলছে, এনসিপি হা ভোট দিতে বলছে, এবং সবশেষে এসে বিএনপিও হা ভোট দিতে বলছে। পরিষ্কার প্রথমে আগে বলছে না দেওয়ার তো কোনো সুযোগ নাই, এরপরে হা দিতে বলছে একদম পরিষ্কার করে। তো এই 4টা
মানে সরকার, বিএনপি, জামায়াত, এনসিপি সবাই মিলে যদি হ্যাঁ ভোট দিতে বলে, তাহলে তো এটা নিয়ে আসলে ওই কিন্তু 2024 নির্বাচন কমিশন কিন্তু এক পর্যায়ে এসে বলছে যে সরকার এটা বলতে পারে না, সুতরাং সরকারি কোনো কর্মকর্তা তারা এটা প্রচারের জন্য ব্যবস্থা নিতে পারে না। হ্যাঁ, এবং নির্বাচন কমিশন থেকে কি পরিমাণ মানে এরা যে কি মানে এরা যে মানে আমার মাঝে মাঝে মনে হয় কি ফারাবি, আমরা একটা প্যারালাল ওয়ার্ল্ডে থাকি। মানে নারী ও শিশু মন্ত্রণালয় একজন চলচ্চিত্র পরিচালকের দিয়া গান বানায় ফেললো, হ্যাঁ ভোট দেন, হ্যাঁ ভোট দেন, হ্যাঁ ভোট দিলে কি হইব না হইব এগুলির কথা বলে টিলা। এর কয়দিন প্রত্যেকটা সরকারি কর্মকর্তার মানে প্রত্যেকটা তো আর কমু না আমি মানে মানে অধিকাংশগুলির ডাইকা বলা হইলো যে তোমরা মাঠে মাঠে গিয়া কেন হ্যাঁ ভোট দিতে হবে এগুলিকে বলে বলে আসো। আর হঠাৎ করে নির্বাচন কমিশন না না সরকার এগুলি করতে পারে না, সরকার এগুলি করবে না, মানে কি আমি বুঝি না। কিন্তু কিন্তু আমি এটা দেখছি যে হ্যাঁ ভোট দেওয়ার ব্যাপারে বিএনপি এট দ্য এন্ড অফ দ্য ডে যে যেটাই বলুক, সরকার বলছে, সরকার তো সংস্কারটা করছে, সরকারের তো বেবি এটা। তো সরকার বলছে, তারপরে জামাত বলছে, এনসিপি বলছে, এনসিপি ওই জুলাই সনদে স্বাক্ষর না করলেও হ্যাঁ ভোট দিতে বলছে। হ্যাঁ ভোট দিলে না দিলে এই জুলাইয়ের কোনো আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যাবে না, এই ব্যাপারটা তারা পরিষ্কার করছে। বড় আমি যদি মানে জুলাইয়ের স্টেক হোল্ডার হিসেবে এনসিপির বড় দল হিসেবে এখানে রাখি, কিন্তু জামায়াত এবং বিএনপি কিন্তু স্পষ্ট, মানে বিএনপিও পরে স্পষ্ট তারা বলছে যে তারা এটার মধ্যে আছে, সুতরাং এটা হ্যাঁ ভোট দেন। তো সেই জন্য এটা নিয়ে আমার, এটার ফল নিয়ে আমার কোনো চিন্তা ছিল না এবং কারোর মধ্যে কোনো উত্তেজনা ছিল না, কারণ এটা একটা পাস। আচ্ছা, এটা একটা পাস আগে অটো পাস ছিল, অটো পাস কেটেও আপনার মতে অটো পাস?